ধন্যবাদ সাদমান। আসসালামু আলাইকুম সবাই। এই প্রোগ্রামটার জন্য পিছনে আমার সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ। অনেক কষ্ট হয়েছে আমাদের, আপনাদের যেমন কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় যে সময় মতো আসা, এটা একটা চ্যালেঞ্জ থাকে সবসময়। আমরা যেটা করেছি আসলে এটা আগেই আমরা যেভাবে বলেছিলাম ওই আগের প্রেস কনফারেন্সে, তো প্রোগ্রামটা ওইখানে মোটামুটি একটা আমরা দিয়েছিলাম যে কী হবে। অ্যাকচুয়ালি 27 তারিখে আমরা শুরু করি, ওটা ছিল ওরিয়েন্টেশন। মেইনলি ওদের সাথে আমরা একসাথে কথা বলেছি যে আমরা তাদের কাছ থেকে কি দেখতে চাচ্ছি, তাদের কি হবে আগামী 3 দিন 28, 29, 30, ওই জিনিসগুলো এক্সপ্লেন করা। এবং ওইটা খুব ভালো একটা সেশন ছিল যে অ্যাকচুয়ালি এটাকে আমরা আইস ব্রেকিং বলি, যে ওদের সাথে যত তাড়াতাড়ি আমাদের একটা সম্পর্ক তৈরি হয় বা একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি হয়। তো ওই হিসাবে এবং গার্ডিয়ানদের সাথেও আমাদের ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে আলাদাভাবে তাদের সাথেও একটা ছোট্ট ওরিয়েন্টেশন ছিল। তো পরের দিন থেকে যেটা শুরু হয় যে আমরা প্রথমে এটা দেখেছি যে আমাদের সেশনগুলি আমরা যেভাবে সাজিয়েছি, কি কি জিনিস নিয়ে আমরা কাজ করেছি, মেইনলি আমরা যারা আমাদের ইভ্যালুয়েটার্স ছিলেন তাদেরকে আমরা দিয়েছি যে টেকনিক্যাল, ফিজিক্যাল, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এবং মেন্টাল স্ট্রেংথও আমরা দেখতে বলেছি। দু একটা পয়েন্ট বলবো আমি এখান থেকে, যে কনসেন্ট্রেশন, উইল পাওয়ার। যেমন একটা প্লেয়ার আপনার ট্যাকেল করার পর পড়ে গেল কিংবা সে মিস পাস করলো, তারপরে সে কী করে, তার ওইটা কি, এটা সবাই আমরা এখানে যারা ইভ্যালুয়েটর ছিল তারা ওনারা ওগুলিও দেখেছেন। তার মধ্যে সোশ্যাল বিহেভিয়ারের মধ্যে আমরা কমিউনিকেশন দেখেছি যে তাদের ভিতরে, যেমন এখানে অনেক প্লেয়ার ছিল কেউ কখনো তাদের সাথে খেলেনি, কেউ ছিল যে নিজেদের মধ্যে হয়তো আগের খেলার এক্সপিরিয়েন্স ছিল, বাট অনেক নতুন ছিল। যেমন 14টা দেশের থেকে যেহেতু এসছে, ওয়েলসের প্লেয়ার আমরা পেয়েছি, কিংবা ইউকের ছিল, ইউএসের থেকে এসছে। তো ওদের বড় চ্যালেঞ্জটা আমরা প্রথম দিন পেয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে গতকাল আমরা 2টা ম্যাচের আগে প্রায় ঠিক 12:30 থেকে শুরু করেছিলাম ইন্ডিভিজুয়াল সেশন। এটা হচ্ছে যে আমাদের যারা এখানে প্যানেলে আছেন তাদের যার যার পজিশন ওয়াইজ আমরা প্লেয়ারদের ডেকেছি, তাদের সাথে 1-on-1 আমরা কথা বলেছি যে তাদের ডেভেলপমেন্টের জায়গা, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট এগুলি কোথায় আছে, এগুলি নিয়ে কথা বলা। প্লাস হচ্ছে তাদের ফিডব্যাকটা আমরা নিয়েছি যে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আমরা কি দিতে পেরেছি, কোনটা মনে হয়েছে তাদের আরেকটু ভালো করা যেত। এই ধরনের ইয়েটা করাতে যেটা হয়েছে যে আসলে ওই প্রেক্ষিতেই যে ওদের সফলকাম হওয়ার ব্যাপারটা, যে ওরা বলেছে যে দে ওয়ার ক্যান্ডিড অ্যাবাউট যে আমাদের আসলে আমরা যেই পর্যায়ে আছি। কারণ আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যে বয়সের তারতম্যটা, যে একদম 16 থেকে একদম 27, তো বিভিন্ন এইজের ছিল। তো ওইটাকে আমরা ম্যানেজ করাটা ছিল চ্যালেঞ্জিং, বাট আমরা এটা করেছি যে সকালে আর বিকালে। তো অ্যাকচুয়ালি ওই অ্যাক্টিভেশন এবং প্রথম দিনটা ছিল তাদের জন্য চ্যালেঞ্জিং, তারা সবাই স্বীকার করেছে। কারণ যারা ইউএসএ থেকে আসছে তাদের তো জেট ল্যাগের একটা ব্যাপার আছে, টাইম ডিফারেন্স। তো ওই জিনিসটা সামলে ওরা খেলেছে এবং আমি আসলে খুব খুশি হয়েছি যে ওদের এফোর্টটা দেখে। দ্বিতীয় দিন দে আর মোর কমফোর্টেবল। তো প্রথম দিন আমরা দেখতে চেয়েছি যে স্মল সাইডেড গেমে 5 ভার্সেস 5, তারপরে 7 ভার্সেস 7 তারা কি করে, কত ছিল 8 ভার্সেস 7 ভার্সেস 7ই। তো ওইটার সাথে আমরা দেখেছি যে কিছু পাসিং ড্রিল করে টেকনিক্যাল স্কিল। তো ওই জিনিসটা সেকেন্ড দিনে আমরা গিয়ে একটু বাড়িয়েছি, যে সাইডেড গেমটা একটু বাড়ানো হচ্ছে। যেমন সকালে সেশনে ওরা প্রায় 48 জন প্লেয়ারের মধ্যে সকালের সেশনে ছিল 23 জন, পরেরটা 25 জন। তো ওই হিসাবে আমরা করতে চেয়েছি। ফাইনাল ডের খেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের জন্য, যে যারা কষ্ট করে আপনার স্টেডিয়ামের বিভিন্ন কোণা থেকে অনেকেই ভিডিও করতে চেয়েছেন, দেখতে চেয়েছেন ওদের লেভেলটা কী। কারণ আপনাদের মতো আমাদের মতো আপনাদেরও সেই তীব্র একটা কৌতূহল ছিল যে এরা আসলে কেমন প্লেয়ার, যেটা আপনারা কালকে ম্যাচ দেখেছেন, এক একজনের মতামত এক একটা দেখা গিয়েছে। তো ওভারঅল আমরা বলবো যে আসলে আগে কখনোই এই ধরনের কিছু আমরা করিনি। হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে করার ক্ষেত্রে প্লেয়ারের সংখ্যাটা হয়তো বেশি ছিল, এটা আমরা আরেকটু কমিয়ে এনে করা যেতে পারে কি না। আরেকটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে চেয়েছি যে ওদের মধ্যে থেকে আমরা কেমন কেমন ট্যালেন্ট থাকে, বা অ্যাকচুয়ালি ফুটবলারদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো
স্ট্রেংথ ভালো, কারো স্কিল, টেকনিক্যাল স্কিল ভালো, কারো ট্যাকটিক্যাল ডিসিশন মেকিং ভালো, ওগুলি দেখি। বাট ওভারঅল আমরা বলি যে ইফ ইউ আর এ গুড প্লেয়ার, ইউ আর এ গুড প্লেয়ার। তার মানে হচ্ছে দেখলে বোঝা যায় যে টাচ এবং ডিসিশন, পাসিং, রানিং উইথ দ্য বল, এই জিনিসগুলি কেমন করে। তো ওই হিসাবে আমরা দেখা ওদের, এবং এই দেখাটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় যে এই এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স। যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম। বাট আমরা যেটা করেছি এখানে, আমরা ভিডিও রেকর্ডিং করেছি পুরো 3 দিনই। প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবেও ফোকাস করা হয়েছে। প্রথম 2 দিন যেমন ছিল ওভারঅল সবাই ক্যামেরার ফ্রেমে থেকে, শেষের দিন অনেকটা জুম করে করে নেওয়া হয়েছে পার্সোনাল, মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখে। প্লাস আমাদের ওয়াই স্কাউট আছে, যে অ্যাপস আছে, আমরা যেটা সাহায্য নিয়ে আমরা ম্যাচ অ্যানালিসিস করি। তো লাস্ট ম্যাচটা আমরা চেষ্টা করছি জার্সি নাম্বার এবং লিস্ট দিয়ে ওয়াই স্কাউট আমাদের একটা রিপোর্ট দিবে হয়তো কালকের ম্যাচ দুটো দেখে আর কি। তো ওভারঅল এটাই বলবো। আর আরেকটা জিনিস বলবো যে এখানে ওদের প্যারেন্টসদের ধন্যবাদ দেওয়া উচিত। তারা যে কষ্ট করেছে এই 4টা দিন, সবাই উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন তারা এসে এখানে ইনভলভ হওয়াটা মনে করেছেন যে দেশের হয়ে খেলতে পারাটা একটা বিশাল গৌরবের ব্যাপার। এই অ্যাপ্রোচটা ছিল, এবং আমাদের যে অ্যাপ্রোচটা ছিল সেটা ছিল যে আমরা দেশের প্লেয়ারদের ম্যাক্সিমামই জানি কারা ভালো প্লেয়ার, কে কেমন করছে, কোথায় আছে। বাট ওদের সম্পর্কে আমরা আমাদের দেশের বাইরের প্লেয়ারদের সম্পর্কে অত আমাদের আইডিয়া নেই। তো এই প্রসেসটা অনেকটা ছিল, ওই জিনিসটাও একটা কানেকশন তৈরি করা। এবং ওদের সাথে আমরা মেইনলি বলেছি আগামী 1 বছর থেকে 1.5 বছর তোমরা কি করছো এবং কি করলে ভালো হয়, ওই জিনিসটাও যেন আমরা নিয়মিত আমাদের সাথে কমিউনিকেট করা হয়, ওই জিনিসটা আমাদের জানাবে। তো ওভারঅল হোপফুলি যে এমন একটা কিছু শুরু হলো যেটা দিয়ে আমাদের ইন প্রসেস যে বাইরের প্লেয়ারের আশাটা, যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি যে বাইরের যে কোনো প্লেয়ার আনার আগে আমাদের সমস্যা যেটা হয় এই দেশের পাসপোর্ট করা, আমাদের যে সরকারি অনুমোদন নেওয়া, নাগরিকত্ব বা ন্যাশনাল আইডি নিয়ে, ওই জিনিসটা এখন সবার জন্য আরও ক্লিয়ার হবে যেহেতু এইভাবে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে করতে পেরেছি। তো ওভারঅল আমি বলবো যে এই মুহূর্তে আমরা যা দেখেছি এখান থেকে আমরা যে প্লেয়ারকে মনে করব যে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, এবং ওই মনিটরিংয়ের মাধ্যমে, কারণ যারা এখানে 17 বছর 18 বছর আছে দে উইল ইমপ্রুভ, নো ডাউট ওরা ইমপ্রুভ করবে। তো ডেটা এবং সব কিছুই কিন্তু আমাদের সাথে থাকবে, এবং বর্তমানে আমরা যে ডেটাটা এখান থেকে পাবো সেটাই যেন কন্টিনিউ প্রসেসে যায়, মনিটরিং হয়, ওইটা আমরা চেষ্টা করব। তো মানে সব কিছু মিলে আমি বলবো যে আপনাদের আগ্রহটা এবং কালকে যে দৃশ্য দেখলাম আমরা, দর্শকদের উপস্থিতি, এটা নিশ্চয়ই একটা অন্য ধরনের হাইপ। বাট আমাদের মাথায় এটাও ছিল যে এই হাইপ আমরা কীভাবে কাজে লাগাতে পারি সামনে, এবং সবচেয়ে জরুরি যেটা হচ্ছে যে আমাদের গিভ এভরি ট্যালেন্ট আ চান্স, যেটা আমরা বলি, বা অপরচুনিটি, ওই জিনিসটা আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় যে আমাদের বংশোদ্ভূত যারা আছেন তারা যেন ফাউন্ড হয় বা তাদের খুঁজে পাওয়া যায়, ওইটাই চেষ্টা থাকবে। ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, এর আগে বিভিন্ন সময় যে আমাদের প্রবাসী ফুটবলাররা আসার সময় থেকে যে হাইপটা উঠতো, তাতে অনেকটা সময় আমরা যেহেতু খেলা দেখতে পারতাম না, আমরা কিন্তু একটা হাইপোথেটিক্যাল একটা ডিসিশন নিয়ে নিতাম, হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে। বিশেষ করে গত আন্ডার-19 যেটা ভারতে খেলতে গেল ছোট ভাই আন্ডারে, ওখানে কিন্তু প্রবাসী 2জন সিলেক্ট হয়েছিল ফাইনালি, বাট মাঠে দেখি নাই। আমার প্রশ্নটা হচ্ছে, এখন যারা এই 3 দিনের ট্রায়াল নিলেন, এখানে এইরকম ইমিডিয়েট যে আমাদের এফসি আন্ডার-23 কোয়ালিফাই বা সামনে যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো আছে, এখানে কাউকে আপনারা ক্যাপাবল মনে করেন কিনা, বা তাদেরকে অন্তত 3-5 জন আপনারা ওখানে দিতে পারেন কিনা, এই জায়গাটা একটু জানাচ্ছি। হ্যাঁ, মেইনলি এটা খুব ভালো প্রশ্ন একটা। তো মেইন হচ্ছে যে আসলে 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে স্বচ্ছতা থাকাটা, যে একটা আমাদের দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয়, যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম, তা না। ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত।
এবং এখান থেকে যারা আছে এদের এখনই টু সুন টু সে, আমরা এখনও ভিডিও দেখিনি। আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন, আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না প্লেয়ারকে জাজ করার জন্য। সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করে এখান থেকে অবশ্যই 23-র যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ এছাড়া আমাদের আন্ডার-17 খেলা আছে, কিন্তু এখানে আন্ডার-17-এর মধ্যে কেউ নাই। আমরা ওই যে আন্ডার-19 টিমে ওই বিতোষককে দেখলাম যে সে লেফট উইং ধরে খেলেছে এবং মনে হচ্ছে তার স্ট্রাইকার ক্যাপেবল, মানে স্কিলও আছে। তো আমাদের তো সবসময় একটা আমরা স্ট্রাইকার খুঁজি লোকালদের মধ্যে, তো এরকম আউট অ্যান্ড আউট স্ট্রাইকার কি আপনাদের চোখে পড়েছে, বা আমরা যতদূর দেখেছি ওরকম মানে বক্সের মধ্যে ওরকম প্লেয়ার আমরা ওরকম দেখি না আপনার? রাইট। সো এটা সারা বিশ্বেরই একটা বড় প্রবলেম, গোল স্কোরার এখন হার্ড টু ফাইন্ড। বাট যেটা হচ্ছে যে আমরা এখানে ওদের দেখেছি ওদের মধ্যে খেলার মধ্যে। সো এটাই তো শুরুটা এইভাবে যে আমরা চেয়েছি যে এখান থেকে ট্যালেন্টেড কারা আছে আমরা দেখব, এবং ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে। সো বিতোষক এখানে কালকে গোলও করেছে, ওর স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের। বলতে চাই আমি যে প্রথমে আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন, আপনার দায়িত্ব মেয়াদ আরো 6 মাস 12 বছর থাকছেন, ধন্যবাদ, অভিনন্দন। এবং প্রশ্নটা হচ্ছে যে সবার যেটা একই প্রশ্ন, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আপনি কতজনকে রাখতে চাচ্ছেন বা প্ল্যান বা কি হতে পারে এবং তাদের নিয়ে প্ল্যানটা কি, এবং আমি যদি স্পেসিফিক করি যে কবে নাগাদ, এখন নাও জানা যায় কবে নাগাদ আমরা বিষয়টা জানতে, দর্শকদের জানার আগ্রহটা এই জায়গাটা ওদের নিয়ে যদি না, মেইন হচ্ছে যে এটা তো প্রশ্ন আসবে, আমরা জানি যে কতজনকে আপনারা দেখলেন। বাট আমি বললাম যে এটা একটু লঙ্গার প্রসেস, যে আমরা এখনও ভিডিও এবং ভয়েস স্কাউট এটার উপর ডিপেন্ড করছি, এটার থেকে আমরা কী পাই। কারণ আমরা চাই যে কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয়, কারণ এখানে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সো এখানে আপনাদেরও তো মতামত আছে, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, একটা প্লেয়ারের দেখলে আপনারাও বুঝেন। সো ওই জিনিসটা আমরা এখনই কোনো ইয়েতে যাচ্ছি না, যে আমরা এটা একটা প্রসেসে যাব, এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে, তখন আপনারা বুঝবেন চলে আসছে। সো এইটা কোনো সমস্যা হবে না, এবং ফর মানে বেটারমেন্ট অফ আওয়ার প্লেয়ার্স অলসো, যে এই জিনিসগুলি আমরা হচ্ছে যে সাইড বাই সাইড রাখবো। সাইড বাই সাইড রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় দল যাতে শক্তিশালী হয়। সো শক্তিশালী হওয়ার জন্য আমরা অন্য কোনো কিছু কনসিডারেশন রাখবো না। ইফ ইউ আর এ গুড প্লেয়ার ইউ প্লে ফর বাংলাদেশ, ওইটাই থাকবে। মুশফিক ভাই, একটা জিনিস আমি আপনার সাথে একমত হতে পারলাম না, সেটা বলছেন আপনি যে আপনি মাঠ থেকে যে অ্যাঙ্গেলে দেখেন সেই অ্যাঙ্গেল আর আমরা উপর থেকে যে অ্যাঙ্গেল থেকে এক অ্যাঙ্গেল পাই, মানলাম আমি একদম। তো আপনারাও তো এতই দুর্বল নন যে আপনারা ফুটবল একজন ফুটবলারকে দেখলে বুঝবেন না। আমার সেই বিশ্বাসটা আছে যে আপনাদের এই প্যানেলের মধ্যে যারা আছেন নিশ্চয়ই সবাই সেই অভিজ্ঞতাটা রাখেন, এবং আমি জানতে চাচ্ছি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে কি মনে হয়েছে যে আসলেই 2-4-5 পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, গার্ডিয়ানরা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে আছেন, এত টাকা পয়সা খরচ করে এত দূর থেকে এসে তারাও একটু জানতে চান। তো সেই জানানোর বিষয়টা যেহেতু আপনারা বলছেন পরে জানা যাবে, ঠিক আছে, বাট একটু মানে প্রাইমারি স্টেজে যদি একটু বলতেন যে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি 5 জন ছেলেকে নেওয়া যেতে পারে বা 7 জনকে নেওয়া যেতে পারে, এরকম একটু যদি বলতেন যে হ্যাঁ আসলেই পটেনশিয়াল, না ওরা শুধু বিদেশ থেকে আসছে বলেই আমরা ওদেরকে করতে দিচ্ছি, ব্যাপারটা কি সেরকম নাকি আসলেই পটেনশিয়াল? ধন্যবাদ। বলে দিলে তো পরে আবার বলতেন পরে 2 জন চান্স পায় না, মানে ইয়েটা হচ্ছে যে ধন্যবাদ আপনার যে আমাদের দুর্বলতা এবং সবলতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ভেরি গুড। বাট একটা জিনিস হচ্ছে যে আপনার এখনকার নিয়ম কিন্তু এটাই, যে আপনার যখন ম্যাচ ডেতেও দেখা যায় যে কোচ কিন্তু মাঠে থাকবে, বেঞ্চে থাকবে অন্যরা, বাট একজন অ্যানালিস্ট কিন্তু ওই ট্রিবিউনে থাকে, উপরে থাকে, এবং হাফ টাইমে কিন্তু ওই দেখে, ওই বলে যে এই জিনিস চোখে পড়েছে। কারণ আপনার পজিশনাল যদি ডিসিশন মেকিং আমরা দেখতে চাই, ওই আই লেভেলে কিন্তু ওই জিনিসটা বোঝা যায় না যে কতটুকু দূরত্ব ছিল, ডিস্টেন্স কী ছিল, ও কোন জায়গায় গেলে আবার একটু স্প্লিট আপ হইতো বা একটা চ্যানেল ওপেন হইতো। এনিওয়ে ওইটা বড় ব্যাপার না, আপনি যেটা বলেছেন ওইটাও তো আমাদের একটা চোখে তো নজর আছে। বাট ওই যে বললাম যে আমরা অবশ্যই এখানে ট্যালেন্ট কিছু না কিছু থাকবে, বাট এই ট্যালেন্টটা এখানেই টেস্টেড হয় নাই পুরাপুরি,
যে আমরা টেস্ট করব যখন এরা পরের সেটিংয়ে আসবে। তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি, স্টেপসের মধ্যে। তো জি থাকবে না বলে যদি বলেন যে হ্যাঁ কিছু ট্যালেন্ট আছে তাহলে মোবাইল থাকবে না বলছি আমি নাকি না, বলে যে কিছু ট্যালেন্ট থাকবে, আপনি যদি এটা বলেন যে আসলে কিছু আমি ওইটা বলছি তো একই কথা যে এখান থেকে এদের মধ্যে থেকে ট্যালেন্টেড মানে যারা খেলেছে এখানে, যারা ট্রায়াল দিয়েছে, তো এইখান থেকে আমরা নিয়ে যখন আমাদের সেটিংয়ে ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে দে আর দেয়ার, যে ওরা রেডি ফর প্লে ফর বাংলাদেশ। তিনটা কোশ্চেন নিব আর মাহফুজ। টিটু ভাই, প্রশ্নটা আমার এইরকম যে বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়ার এত ব্যাপকতা যে এখন একটা পপুলিস্ট একটা ব্যাপার দাঁড়ায় যে হচ্ছে গিয়ে অমুক টায়ার 6-এ খেলে সে আমাদের অমুক প্লেয়ারের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, আমরা খুব আমাদের দর্শকরাও এই যে জায়গায় একটা জাজমেন্টালের জায়গা চলে আসে খুব ইজিলি। তো এইটা কি আপনাদের জন্য একটা প্রেশার কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি আপনি বারবার বলছেন যে একটা প্রসেস, এটা একটা লম্বা প্রসেস এবং এই প্রসেসটা কি ধরনের হতে পারে আমরা কিছুটা ধারণা করতে পারি যে একটা কিছু লেয়ার আপনারা তৈরি করবেন, কিছু প্লেয়ার পজিশনাল ওয়াইজ হচ্ছে কিছু প্লেয়ার তৈরি করবেন, সেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমের ল্যাকিংসগুলো কোন জায়গায়, সেই জায়গায় সিনক্রোনাইজটা কিভাবে হয় করবেন। কিন্তু এই জিনিসটা কিভাবে হবে, এটা কি ন্যাশনাল টিমের ক্যাম্পে হবে কিংবা এজ লেভেলের ক্যাম্পে হবে, নাকি হচ্ছে গিয়ে একটা কম্বাইন্ড ক্যাম্প করবেন যেটা কোনো একটা ফ্রি টাইমে? যেহেতু আপনাদের একটা সিলেকশন প্রসেস আছে, এখানে হয়তো বা 52 জন এসছে কিংবা 50 জন এসছে, আপনারা 50 জনকে অ্যাকোমোডেট করতে পারবেন না যায়, সে জায়গায় আমাদের প্লেয়ারদের কোয়ালিটি যে খারাপ সেটাও হচ্ছে গিয়ে বলার কোনো সুযোগ নাই। এখানে যারা প্লেয়ার এসছে আমরা যেটা দেখছি তাদের থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার আমাদের বেঞ্চে আছে। হ্যাঁ, হয়তো বা তারা অনেক ক্ষেত্রে সুযোগ পায় না। তা আপনাদের এই প্রসেসটা কিরকম? অনেক লম্বা প্রশ্ন আসলে, দুইটাই প্রশ্ন অনেক লম্বা। এনিওয়ে, মানে আমার কথা হচ্ছে যে যেটা খুব ভালো প্রশ্ন, কিন্তু লম্বা হলেও পিন পয়েন্ট প্রশ্ন, যে প্রসেসের কথা বলছি আমরা এটা কিভাবে করব। অ্যাকচুয়ালি এদের সাথে আমরা কালকে যে 1-on-1, এটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের কাছ থেকেই অনেকটা প্রেসক্রিপশন দেওয়া, যে সবাই আমাদের যেহেতু লেজেন্ডারি যারা কোচ আছেন এখানে, তাদের ব্যক্তিগত যে উন্নতি করার যে ওয়েটা তারা অলরেডি ফেলে এসছেন পিছনে বা পথ পাড়ি দিয়েছেন, ওই জিনিসটা শেয়ার করা যায় কি না, যে এই পজিশনে যেমন আলফাজের সাথে সব স্ট্রাইকাররা বসেছে। সো ওই জিনিসগুলি আমরা করার চেষ্টা করেছি এবং এর মধ্যেই বলা আছে যে তুমি নিয়মিত যোগাযোগ রাখবে এবং তোমার ডেভেলপমেন্ট, তোমার এক্সপিরিয়েন্স, তুমি কোথাও খেলেছো নতুন, তোমরা ভালো কিছু হয়েছে, উইথ ভিডিও আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমাদের সাথে এখন কমিউনিকেট করবে ওই থ্রুতে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠাবে। ওইটা একটা ওয়ে হচ্ছে তাদের খবরাখবর রাখা। আর আপনি যেটা বলেছেন যে একসাথে ক্যাম্প করার ব্যাপারটা তো আমাদের জন্য সম্ভব না, আর লোকাল এবং ফরেন এই জিনিসটা তো আমাদের মধ্যে নাই। ন্যাশনাল টিম ইজ অল বাংলাদেশিজ। তো ওই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ টিম কিভাবে ভালো করবে, হাই পটেনশিয়াল রেজাল্ট আসবে, ওইটা আমাদের লক্ষ্য। এবং ওইটার জন্য দেশি প্লেয়ার ভালো হলে অবশ্যই সে তো থাকবেই। সেটা হচ্ছে যে ধরেন আমি একটা প্লেয়ারকে কিভাবে জাজ করব, আমি যদি এরকম একটা মানে খুব একটা প্রেশার একটা হচ্ছে গিয়ে সিস্টেমের মধ্যে কিংবা একটা সিচুয়েশনের মধ্যে ন্যাশনাল ক্যাম্প কিংবা এই ধরনের একটা জায়গায় না নেই কিংবা এই ধরনের একটা ছাকুনির মধ্যে না নেই, তাহলে তার টেম্পারমেন্টটা ওই সব লেভেলে গেলে কিরকম হয় এটা তো আমি বুঝি। এটা তো অলরেডি আমি বলছি যে আপনি যদি আন্ডার-23 ক্যাম্পে দেখেন কাউকে এখান থেকে, তখন তো সেটা কাজটা হচ্ছে যেটা আমরা চাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমরা বাংলাদেশেও যদি প্লেয়ার বাছাই করি, আমরা আগে ডিস্ট্রিক্টগুলোতে যাই, ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনালি একটা স্ক্রুটিনি হয়, তারপরে ফাইনালি একটা ওভারঅল সব পুরো দেশের মধ্যে সেন্ট্রালি একটা ইয়ে হয়। তো এইখানে ওই স্টেপটা প্রসেসটা এই টাইপেরই আর কি বলবো আর কি। এবং আপনি যেটা বললেন এই বছর খেলা নাই, বাট আগামী বছর আন্ডার-19 যদি থাকে, এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো। তো ওই বয়সের ব্যাপারটাও আছে। সোশ্যাল মিডিয়া, ইয়েস, সোশ্যাল মিডিয়াটা একটু বলে দিই আর কি। সোশ্যাল মিডিয়া তো এটা যে কেউ অ্যাজ এ মানে স্বাধীন দেশের নাগরিক হিসাবে তার মতামত সে দিবেই, এবং হুইচ ইজ ভেরি গুড ফর ইউর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। স্বচ্ছতা, এবং আপনাকে ধরবেই তো মানুষ, আপনারা আছেন এটার জন্য, এবং আপনাদের সাথে যোগ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা আমরা প্রেশার হিসেবে নেই না, এটা যদি আমি হ্যান্ডেল করতে না পারি, আই শুড নট বি হিয়ার। আচ্ছা, আমরা একটু কোশ্চেনগুলো একটু স্পেসিফিক সংক্ষিপ্ত করি, সবাই একটা করে করি, বেটার, অনেকেই চান্স পাবে না। কোনো ক্লাবের কোনো ইয়ে ছিল কিনা? আমি একটু বলছি। ভাই বলছিল
কে বলবে? ও হ্যাঁ, ক্লাবের বেশ কিছু লোকজন এসছে, বাট এটা তো আমাদের সাথে এখনো যোগাযোগ করেনি। তারা হয়তো ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সাথে কথা বলবে, সেটা আমাদের মাধ্যমে এখনো কিছু বলা হয়নি। আপনি বলছিলেন যে ফুটবলারদের নিয়ে আপনার একটু প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা তারা মেটাতে পারছেন না। আমার দ্বিতীয় কোশ্চেন হলো আলফাজ ভাইয়ের কাছে, মানে এখন আলফাজ ভাইয়ের কাছে প্রশ্ন নেই আজকে, আমাদের সব প্রশ্নের উত্তর আগামীতে এখন দলবদল চলছে, মানে কোনো ফুটবলার আপনি সুপারিশ করবেন কিনা মহড়ার কাছে? ও আলফাজ বলতে চেয়েছে আলফাজ ভাই যে প্রশ্নটা আপনার কাছে আছে ওটা যেহেতু রিগার্ডিং মোহামেডান, সেটা আপনি আলাদা করে তার সাথে কথা বলে নিন। আমরা আজকে অ্যাকচুয়ালি গ্লোবাল নেক্সট স্টার নিয়ে কথা বলতেছি, সেটা দিয়ে থাকি। যাক, প্রত্যাশার কথা বলছিলেন যে এটা তো আমি অলরেডি বলেছি যে আপনার আশাবাদী হতে সমস্যা কী, এবং আমরা প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের কাছে এত চিঠি এসেছে, এত অনুরোধ যে আমি ট্রায়াল দিতে চাই। বিকজ আপনারা জানেন যে হামজা খেলার পর থেকেই যারা আগে রাজি ছিল না আমাদের এখানে আসার জন্য, তারাও রাজি হয়ে যাচ্ছে, তারাও খেলতে আসছে। তো ওই জিনিসটার জন্য অনেক চিঠি ছিল, তো ওদের জন্য আমরা দরজা খোলা রেখেছি যে ওকে আমরা এত অনুরোধ হচ্ছে দেখি, ওই জন্যই আশা। এখন তারপরে আশা ভঙ্গ হবে বা আশাটা পূরণ হবে সেটা একটু সময় লাগবে বলতে আর কি। তো এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি যে দেখে স্ট্যান্ডার্ড দেখে আপনারাও জাজ করেন, বাট আসল জিনিসটা বোঝা যাবে যখন আমরা একসাথে করব। লাস্ট কোয়েশ্চেন সেটা হলো যে আপনি যে মানে কোর্সের কথা বলছিলেন, এবং আরেকটা দিন লাস্টে যে বলে যে প্রচুর চিঠি আছে, মানে প্রচুর রিকোয়েস্ট, এবং এর বাইরেও আমাদের মাধ্যমে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। এই জিনিসটাকে আপনারা কন্টিনিউ করবেন কেন? বছরে একবার হলেও যে আপনারা একটা ট্রায়াল করলেন, তারা আসলো, আপনার নিলেন, হয় আপনাদের পরিশ্রম হয়, আপনার কষ্ট করেছেন, আমরাও করেছি, বা বিএপির একটা ভোট আছে, এখানে টাকা পয়সার ব্যাপারও আছে, বাট তারা যেহেতু একদম ওন টিকিটে আসতেছে, তো এটা আপনারা বছরে একবার করলে মানে এটা কোচিং এর অংশ হিসেবে রাখবেন কিনা? না, অবশ্যই, এবং এটা হচ্ছে কন্টিনিউ প্রসেসই হওয়া উচিত। কারণ আপনার প্লেয়াররা এক বছরের মধ্যে দেখা যায় এমন বদলায় গেল, একটা প্লেয়ার মনে হচ্ছে খুব অ্যাভারেজ, কিন্তু এক বছর পরে দেখা গেলো হি ইজ ভেরি গুড, বা ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে হঠাৎ আবির্ভাব হলো। তো ওই জিনিসটা আমরা মিস করতে চাই না, এবং এটা যেহেতু ওদের নিজেদের খরচে এসেছে বা যেটাই হোক, এটা আরও স্ট্রাকচার্ড ওয়েতে সবার জন্য সহজ করা যায় কিনা চেষ্টাটা থাকবে। লাস্ট কোয়েশ্চেন আচ্ছা, কিছু ভাই বলাটা হয়তো খুব আর্লি হয়ে যায়, তারপরে জানতে চাচ্ছি যে এমন কোন প্লেয়ারকে কি আপনারা নোটিস করেছেন যে যাদেরকে মানে বয়স ভিত্তিক দলে চান্স পাওয়ার ব্যাপারটাকে টপকে মানে ন্যাশনাল টিমের জন্য এখনো পটেনশিয়াল কাউকে ভাবছেন কিনা? আর বিতোষক চাকমার গোলটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অনেকেই অনেক প্রশংসা করছেন। আর যারা গোলকিপার ছিলেন তাদেরকে কতটুকু আপ টু দ্য মার্ক মনে হয়েছে? না, গোলকিপার ব্যাপারে মানে প্রথমে গোলকিপার কথাই বলি, যেহেতু শেষ প্রশ্নটা ছিল এটা। না, গোলকিপার আপনার দুইজন গোলকিপার ছিল, আপনার এদের আরও ইমপ্রুভমেন্ট লাগবে, বিকজ ওদের এইজও খুব কম, প্লাস হচ্ছে যে আপনার ফিজিক্যালি বা আপনার কিছুটা তো একটু দেখেছেন আপনার, যে আমরা একটু গোলকিপারদের সাধারণত একটু দীর্ঘকায় দেখতে পছন্দ করি, কানন ভাইয়ের মতো, তাই না? তো ওইটা হয়তো একটু কিছুটা কম ছিল, বাট খেলার মধ্যে ওই ছেলেটা কিন্তু বেশ কিছু সেভ দিয়েছে। তো ওই জিনিসটা একদম বলা যাবে না যে একদম খারাপ বা মানে আমাদের যতটা আশা অতটা না। এটাও একটা ওই লেন্দি প্রসেসের মধ্যে আমরা ফেলে দিব, এবং কানন ভাইয়ের সাথে কালকে অনেকক্ষণ তারা দুইজন সময় কাটিয়েছে, কারণ যেহেতু দুইজন গোলকিপার ছিল, ওদের অনেক সৌভাগ্য হয়েছে কানন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলা। সো ওই জিনিসটা আমরা দেখবো সামনে, এটার এফেক্টটা কী হয়। সরি, সো ন্যাশনাল টিমের ব্যাপারে এখানে আমরা বেশি বয়সের যদি আমরা চিন্তা করি 26-27, আমি ওদের সরাসরি বলেছি যে এটা আইদার ইউ মেক ইট অর ব্রেক ইট, মানে এমন একটা বয়স ওদের, এটাই মানে অলরেডি তাদের কেন কি পিক করে নাই অন্যান্য কোনো ক্লাব। কারণ একটা প্লেয়ার এখনকার দিনে দেখা যায়, আমরা লামিন ইয়ামালের কথা যদি বলি, এখন 19-20 হইলে কিন্তু ন্যাশনাল টিমে খেলার জন্য রেডি হয়ে যায় বিভিন্ন দেশের এত ওয়েল স্ট্রাকচার্ড একাডেমিতে। তো ওদের বয়সটা হয়তো বেশি, এবং ন্যাশনাল টিমের পর্যায়ে যাওয়াটা তো আসলে এত ইজি না, ইট উইল টেক মানে মোর হার্ডওয়ার্ক, অনেক দিকে অনেক স্যাক্রিফাইস। তো আমার মনে হয় যে এখনই এটা চিন্তা করা যাচ্ছে না আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাংক ইউ।